গুলশানে ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করল গোয়েন্দা তদন্ত দল। কূটনৈতিক পাড়ায় জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশের মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি। একজন বিদেশি নাগরিক মারা গেলে এটা সত্যি এর জন্য আমরা দুঃখিত। নিউ ইয়র্কে যখন নজরুলকে হত্যা করা হলো তখন এখানে সবাই রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিলেন। ওখানে কেন আপনার এই বিভিন্ন দূতাবাস দিল সেটা আমরা জানি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যা ঘটনার ব্যর্থতা ঢাকতে বিএনপি ও জামায়াতের উপর দোষ চাপাচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। খেলোয়াড়দের ডিস ক্লাবে ফিরে যাওয়ার নির্দেশ টিম অস্ট্রেলিয়ার। আরও অনিশ্চিত হয়ে পড়ল আগামী মাসের বাংলাদেশ সফর। মিনা ট্র্যাজেডিতে এখনও 138 বাংলাদেশি নিখোঁজ, নিহত 28, নিশ্চিত করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এবারে মিনায় প্রিন্সের গাড়িবহর প্রবেশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ। বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা সূচকে 2 ধাপে গিয়েছে বাংলাদেশ। 140টি দেশের মধ্যে এখন অবস্থান 107-এ, সিপিটির রিপোর্ট। এবং আগামী মাসের প্রথম সপ্তাহেই গেজেটে অন্তর্ভুক্ত হবে বীরাঙ্গনাদের নাম, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রের এই স্বীকৃতিতে বীর নারীদের সন্তোষ প্রকাশ। ইতালিয়ান নাগরিক তাভিলা সিজারকে গুলি করে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে গোয়েন্দা পুলিশের তদন্ত দল। সকালে তদন্ত দল গুলশান 2-এর 90 নম্বর সড়ক পরিদর্শন করেন। সিজারকে হত্যার পর গতকালের মতো আজও গুলশানের পুরো কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান নিরাপত্তা সংস্থার সদস্যরা। ঘটনাস্থল ছাড়াও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সংস্থার সদস্যরা আরও জানান, ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ভবনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানকার ফুটেজগুলো দেখে ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে সিজারের লাশ গতকাল ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে তাভেলা সিজার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন সকালে গুলশান থানায় মামলা করেন নেদারল্যান্ড ভিত্তিক এনজিও আইসিসিওর এক কর্মকর্তা। ইতালীয় নাগরিক হত্যার কারণে বাংলাদেশের পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে তার সরকার। দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন ব্যাহত করা সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখার আগের দিন বাংলাদেশের অর্জিত সাফল্য তুলে ধরে জাতিসংঘ বাংলাদেশ মিশনে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের অবধে 4 জাতীয় নেতাকে হত্যা করা হয় এবং এরপর থেকে যে হত্যাকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু, সেখান থেকে আজকে বাংলাদেশকে অন্ততপক্ষে সেই সন্ত্রাস এবং জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করবার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা কিন্তু বাস্তবায়ন করছি। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে তার সরকার। শুধু বাংলাদেশকে আজকে বিশ্বব্যাপী এ ধরনের প্রচেষ্টা চলছে, আইএস সৃষ্টি, এটা সেটা, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি। একজন বিদেশি নাগরিক মারা গেলে এটা সত্যি এর জন্য আমরা দুঃখিত, এটা তো দুঃখজনক ঘটনা। কিন্তু আবার সেটাও চিন্তা করেন যে নিউ ইয়র্ক শহরেও তো আমার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। তখন এখানে সবাই রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিল, এখানকার সরকার বা অন্যান্য দূতাবাস কেউ তো দেয়নি। কিন্তু ওখানে কেন আপনার এই বিভিন্ন দূতাবাস দিল সেটা আমরা জানি না। এরপরেই আমরা তৎপর দেখলাম বিএনপির এক নেতা খুব বড় করে এটাকে কথা বলছে। এখন তো সন্দেহ হয় যে ওনাকেই বোধহয় ধরে ইন্টারোগেশন করা উচিত যে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা আছে কি না।
প্রধানমন্ত্রী আরো বলেন, যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত সংবিধানেরই লঙ্ঘন। কারো যদি ভালো না লাগে সে মানবে না, এটা ঠিক আছে, কিন্তু মানে কারো ধর্মের ব্যাপারে বাজে কথা বলে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এটা তো কখনো মানে কারো কাছে গ্রহণযোগ্য না। প্রধানমন্ত্রী সব হত্যাকাণ্ডের বিচার করারও প্রতিশ্রুতি দেন। এমডিজির সফলতার পর বাংলাদেশের লক্ষ্য এখন এসডিজি। সকল বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবেই, এমন আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এর আগে জাতিসংঘের একটি অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের বিষয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর এখন টেকসই উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশকে রোল মডেল হিসেবে নিতে পারে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক সব ক্ষেত্রে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশ তার এগিয়ে চলার পথে বিশ্বের সব দেশকে সঙ্গী হিসেবে পেতে চায়। তার বক্তব্যে তথ্য প্রযুক্তি, কৃষি সহ নানা ক্ষেত্রে সমতার ভিত্তিতে সহযোগিতার হাত বাড়াতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এ সময় উন্নয়নের অগ্রগতি বজায় রাখতে স্থিতিশীল বিশ্ব গড়ার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। 2000 সালে যেমন উপস্থিত ছিলাম, এমডিজি যখন আমরা গ্রহণ করি, ঠিক এখন আবার সেই এমডিজির সবগুলি এজেন্ডা আরো পূর্ণভাবে বাস্তবায়ন করবার জন্য আমরা 2030 সাল পর্যন্ত যে এসডিজি দিয়েছি সেটাও আমাদের বাস্তবায়ন করতে হবে। তার জন্য সকলের সহযোগিতা দরকার, আর সব থেকে বেশি দরকার আমার দেশের মানুষের। এখানে আমাদের ব্যবসায়ী কমিউনিটিরাও আছেন, শুধু নিজেদের লাভটা দেখলে চলবে না, বাংলাদেশের মানুষকে কতটুকু দিতে পারলেন সেটাও দেখতে হবে, সেটাও করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যা ঘটনার ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপি ও জামায়াতের উপর দোষ চাপাচ্ছে। প্রায় 9 মাস পর সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ মন্তব্য করেন। প্রায় 9 মাস পর বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে শুভেচ্ছা জানান দলের নেতারা। পরে কিছু দাপ্তরিক কাজ সেরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। অতি সম্প্রতি ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্রের সংকটের কারণেই এমন ঘটনা ঘটছে। সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার অত্যন্ত খারাপ হয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে। এই হত্যাকাণ্ডে 20 দলের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে সরকার দায় এড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। উদরপিণ্ডি বুধর ঘরে আপনারা সবসময় দিয়ে থাকেন, এবং যখন ব্যর্থতা আসে তাদের সুশাসনের, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তখন নিঃসন্দেহে তারা অন্যের উপরে দোষারোপ করে সেখান থেকে তাদের দায়িত্ব থেকে তারা দূরে সরে যেতে চান। জঙ্গিবাদ নিয়ে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তাদের মন্ত্রীর মধ্যেই অনেকেই এখানে জঙ্গিবাদ আছে বলছেন, আবার অনেকে বলছেন যে এখানে কিছু নেই। এই যে আপনার একটা পুরোপুরিভাবে কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন, সেই সিচুয়েশন তারাই তৈরি করেছেন। এবছরের 6 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় নাশকতার মামলায় গ্রেপ্তারের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ এই কার্যালয়ে এসেছিলেন গত বছরের ডিসেম্বরে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের রাজ্য দলে অনুশীলন ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে টিম অস্ট্রেলিয়া। গেল 28 তারিখে 2টি টেস্ট ও একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল অজিদের। হঠাৎ করেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের কথা জানিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এবারে তারা খেলোয়াড়দের নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন, যা বাংলাদেশ সফর বাতিলেরই ইঙ্গিত বহন করে। শনিবার নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত 28 সেপ্টেম্বর স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। তবে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দেয়। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গত 27 সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল, এবং গতকাল কোনো কিছু না জানিয়েই শন ক্যারল তার দেশে ফিরে যান। যদিও বাংলাদেশ থেকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মিনায় পদদলিত হয়ে এখন পর্যন্ত 28 জন নিহত বাংলাদেশি হাজির পরিচয় নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। এছাড়া আরও 138 জন নিখোঁজ রয়েছেন এবং 34 জন হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান। এ বিষয়ে আরও তথ্য জানতে আমরা কথা বলেছি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। মক্কা থেকে তিনি জানাচ্ছেন সবশেষ তথ্য। মিনা দুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি স্বজনদের খোঁজে জেদ্দা কনসুলেটে ভিড় জমাচ্ছেন নিহত ও নিখোঁজের স্বজনেরা। নিহতর পরিচয় ছবি সহকারে তাদেরকে দেওয়া হয়েছে এবং পাশাপাশি প্রায় শতাধিক হাজি নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। কিন্তু নিজে যে তালিকাটি দেখেছি সেটিতে প্রায় 215 জন বাংলাদেশি নিখোঁজের তালিকা রয়েছে। ইতিমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে, যে কারণেই তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। তাদেরকে শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আর এখনো যে সকল আত্মীয় স্বজন নিখোঁজ রয়েছেন হাজিদের, তাদেরকে যথাযথ পরিচয় সহকারে মক্কা বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে আমাদের একটি সাংবাদিক সেখানে রাষ্ট্রদূত আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশি হাজি যারা নিহত হয়েছেন তাদের সকলের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া চলছে। এছাড়া নিহত আরো অনেক হাজি রয়েছেন। আর পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, প্রায় 180 থেকে 90 জনের ডেড বডি, যাদের চেহারার অধিকাংশ বাংলাদেশের সাথে মিলে, তো এরকম ডেড বডি হাসপাতালগুলোর মর্গে রাখা আছে, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে আর কি পরিচয় শনাক্ত করে তারপরে বাংলাদেশের যে নিখোঁজ হাজিরা আছেন তাদের ডিএনএ টেস্ট করে এবং তাদের রক্তের গ্রুপ মিলিয়ে তাদের পরিচয় দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছিল আমার কাছে মিনা দুর্ঘটনায় নিহত হাজিদের সবশেষ খবর। মিনায় পাথর নিক্ষেপের সময় ভিড়ের মধ্যে সৌদি বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন নায়েফের বিশাল গাড়িবহর ঢোকার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে। মিনার ট্র্যাজেডির জন্য সৌদি প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ ওঠার পর সৌদি আরবের রাজতন্ত্রে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন রাজ পরিবারেরই এক সদস্য। এদিকে মিনায় হাজিদের মৃত্যু নিয়ে সৌদি সরকার দোষারোপের খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছে তেহরান। এর ফলে মুসলিম বিশ্বে তাদের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হবে বলেও তারা জানিয়েছেন। সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিটিতে যে বিশাল গাড়িবহর দেখা যাচ্ছে তা সৌদির যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের। শুরু থেকেই ইরান সহ বিভিন্ন দেশ অভিযোগ করে আসছিল তার এই গাড়িবহরের কারণেই হাজিদের কয়েকটি প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয় হাজিদের চাপ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। আর তখনই একজন আরেকজনের উপর পড়ে 700-র বেশি হাজির মৃত্যু হয়। তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে সৌদি প্রশাসন। হজ শেষে দেশে ফিরে পাকিস্তানি হাজিরাও এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদেরও দাবি হাজিদের প্রবেশ ও বের হওয়ার কয়েকটি দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। গেট বন্ধ ছিল আমরা জানি, তবে এর কারণ আমাদের জানানো হয়নি। আচমকা একটা বড় ভিড় তৈরি হয়। হঠাৎ করে একটা বড় ভিড় সবকিছু পাল্টে দেয়। আমরা অনেক ভয় পেয়েছি। প্রথমে বুঝতেই পারিনি কি ঘটছে, পরে জানতে পারি যুবরাজের গাড়ি আসায় রাস্তা বন্ধ। এদিকে মক্কায় হাজিদের মৃত্যুর প্রকৃত ঘটনা চাপা দিয়ে সৌদি সরকার কেবল অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম অভিযোগ করেন হাজিদের মৃত্যুর দায় এড়াতে চাইছে রিয়াদ। পবিত্র কাবা ঘরের মেহমানদের হতাহতের বিষয় নিয়ে সৌদি আরব যে একগুঁয়েমিপূর্ণ অবস্থান নিয়েছে তাতে বিশ্বের মুসল্লিদের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সৌদি সরকার কোনোভাবেই এতগুলো মৃত্যুর দায় এড়াতে পারে না। হজ দুর্ঘটনায় সৌদি প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ ওঠার পর সৌদি আরবের রাজতন্ত্রে পরিবর্তন আনার দাবি করেছেন রাজ পরিবারেরই এক সদস্য। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের এক নাতি বলেন, বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন নায়েফ যুবরাজ ও মোহাম্মদ বিন সালমান ডেপুটি হওয়ার কারণে সৌদি প্রশাসনে রাজতন্ত্রের প্রভাব বেশি, ফলে দুর্বল হয়ে পড়ছে এর অবকাঠামো। মক্কার মতো একটি পবিত্র স্থানে এত বড় দুর্ঘটনার দায়ে প্রশাসনের জ্যেষ্ঠ নেতাদের উপরই বর্তায় বলেও জানান তিনি। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। সকালে সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট এসে পৌঁছালেও গত রাত 2টার নির্ধারিত বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটটি এখনো পর্যন্ত আসেনি। একটা ফ্লাইটের জন্য বিমানবন্দরে স্বজনদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। এদিকে বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের অপেক্ষা করার জন্য কোনো নির্দিষ্ট জায়গা না থাকার অভিযোগ করেছেন অপেক্ষমান স্বজনরা। এতে নানা হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তারা।
অন্যদিকে গতকাল যারা নির্ধারিত সময়ের অনেক পরে ঢাকায় পৌঁছেছেন তারা এখনও তাদের মালামাল বুঝে পাননি বলে অভিযোগ করেছেন। কখন কোন বিমানে তাদের লাগেজ আসবে সে ব্যাপারেও স্পষ্ট কোনো তথ্য তাদের দেয়া হয়নি বলেও জানিয়েছেন তারা। দায়িত্বরত মুয়াল্লিম এবং সৌদি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ হাজিদের। বাংলাদেশ থেকে এবার হজ করতে গেছেন প্রায় 1,07,500 হাজি। হজের ফিরতি ফ্লাইট অক্টোবর মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। সৌদি বাদশার ছেলে হজ করার জন্য আসবে, এই জন্য 4টা রাস্তা একসঙ্গে ব্লক করে দিয়েছিল। ব্লক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই লোকগুলা জাম লাগে গেল। তোপটা করে কার হয়েছি, 500 লোক একেবারে মরছে, আমরা চোখে দেখে আইছি। সবার মধ্যে আতঙ্ক, এই যে হজ করতে যেতেই তো মানুষ এখন ভয় পায়, অনেক লোক মারা গেছে না। বাংলাদেশের মল্লিমেরা সত্য কথা বলতে তারা ব্যবসা করে, আসলে এরা খুব একটা ভালো না। 29 তারিখে রাত 12টা 12:30 আমরা ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি। আমাদের মাল ওখানে লাগেজ করা ছিল, কিন্তু সেই মাল এখনো আসেনি। এখন ওরা বলতেছে যে আসবে, আপনার পরবর্তী বিমানে আসতে পারে, আপনার অপেক্ষা করেন। দুপুরের সময় আরো থাকছে। পশুর হাড় ও ছোট চামড়া দিয়ে তৈরি হচ্ছে ওষুধ সহ বিভিন্ন পণ্য। উন্নত প্রযুক্তি ও প্রক্রিয়াজাতের মাধ্যমে গড়ে উঠতে পারে নতুন শিল্প, বলছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত 6 বছরে বাংলাদেশের 1/2 কোটিরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ শীর্ষে। বাস্তুহারা এসব মানুষগুলো জীবিকার তাগিদে ঠাঁই নিচ্ছেন দেশের বিভিন্ন শহরাঞ্চলে। সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসন ঠেকাতে এখনই সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। রিপোর্ট তরিকুল ইসলামের। প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার প্রায় 1 কোটি মানুষ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের জীবন জীবিকাকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে, যে কারণে উপকূলীয় এলাকায় ঘটছে বাস্তুচ্যুতির ঘটনা। মূলত সিডর ও আইলার পর থেকে এ বিষয়টি লক্ষণীয় হয়ে ওঠে। এর মধ্যে খুলনার দাকব, কয়রা ও বটিয়াঘাটা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং বাগেরহাটের মংলা উপজেলায় এ সংখ্যা বেশি। এক পরিসংখ্যান অনুযায়ী এসব এলাকার 8,42,000 মানুষ প্রাথমিকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়ে। আইলার সময় এই জায়গায় লোক নেই, কিছু মহিলারা আছে, পুরুষ লোকরা বাইরে কাজ করে চলে গেছে। মানুষ সব চলে গেছে জঙ্গলে, বিভিন্ন জায়গায় কাজ কামের সঙ্গে। ঢাকা শহরে খুলনায় আমরা কতদিন আছি, কি কষ্টাই, খুব কষ্টে, ঘরেও থাকার মতন একটু কোনরাম ওই যে কুড়িয়ে বেঁধে আসি। বিশ্লেষকরা বলছেন, গত 7 থেকে 8 বছরের মধ্যে উপকূলীয় এলাকায় কয়েকটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আয়ের উৎসগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে। জলবায়ুগত পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে কৃষিকাজ সেটি প্রায় পুরোপুরি বন্ধ। আবার পানিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে এবং বিভিন্ন রোগের কারণে মাছের চাষও কিন্তু আগের মতো সেরকম হচ্ছে না। জীবন নির্বাহের জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলোর প্রয়োজন, যেহেতু এগুলো কিছুই নাই ওখানে, সুতরাং সে তো এখানে থাকবে না। তবে উপকূলীয় এসব মানুষদের বাস্তুচ্যুতি ঠেকাতে সরকারকে এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ বিশ্লেষকদের। যদি মাইগ্রেন্ট হয় তাহলে শহরে যে জায়গায় মাইগ্রেন্টরা যায় সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। এখন যদি আমরা এটা ভাবি যে না আমরা এটা চলতে দেবো না, তাহলে ওদের জন্য একটা অল্টারনেটিভ লাইভলিহুডের ব্যবস্থা আমাকে করতেই হবে। সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্বাস্তু হওয়া মানুষগুলো বর্তমানে জীবন জীবিকার তাগিদে সপরিবারে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে, আবার অনেকে ভারতে আশ্রয় নিয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রশ্ন ফাঁসের সঙ্গে যেসব শিক্ষকরা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহিদ। সকালে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, যে সকল শিক্ষকরা বেতন স্কেলের দাবিতে আন্দোলন করছেন তাদের উত্তেজিত না হয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন ভর্তি পরীক্ষায় যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেই বিষয়ে খেয়াল রাখারও তাগিদ দেন তিনি। শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমি অনুরোধ জানাই, দয়া করে আপনারা শিক্ষকরা আপনারা উত্তেজিত হবেন না, আপনারা নিজেরা উদ্বিগ্ন হবেন না। এটা ওই বেতন স্কেল ঘোষণার সাথে সাথেই বলা হয়েছে যে এই বিষয়ে তাদের প্রস্তাব, তাদের বক্তব্য, তাদের অভিযোগগুলো বিবেচনা করা হবে। দয়া করে আপনারা স্বাভাবিক শিক্ষা জীবন চালিয়ে যাবেন, ভর্তি পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবেন না। শিক্ষক শব্দটাই পবিত্র। আমি আগেই বলছি, আমাদের নিয়ামক শক্তি, আমাদের মাথার মণি। প্রশ্নপত্র ফাঁস করার সাথে, অনিয়ম করার সাথে যে শিক্ষকই জড়িত হবেন তিনি শিক্ষক না, তিনি শিক্ষকের কুলাঙ্গার। তার বিরুদ্ধে আইনি সব ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের 8 জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।
মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কার্যক্রম বন্ধ করতে সেখানকার কর্তৃপক্ষকে অনুরোধ জানায় হাসপাতালের বর্তমান শিক্ষার্থীরা। এ সময় সেখানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। অন্যদিকে গত কয়েকদিনের মতো সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। গত 2 দিনের মতো আজও সকাল থেকে সারা দেশে 2015-16 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রম চলছে। আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্পাস যাতে কলুষিত না হয়, আমরা সেই জন্য আর কি যারা আন্দোলন করতে তাদের সাথে একতা প্রকাশ করার জন্য আজকে সকাল থেকে এখানে ছিলাম, মানে আটকানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে, কিন্তু পরে আমাদেরকে পুলিশ প্রহর মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয়। পরে আমরা বাইরে এসে মানববন্ধন করছি। এই আন্দোলনটাতে আমরা সবাই বিবেকের দায়ে এসেছি, কারণ এখানে আমাদের কারোরই কিছু পাওয়ার নেই। আমরা এই পেশাটাকে সম্মান করি এবং এটার পবিত্রতা রক্ষা করতে চাই। বিশ্ব অর্থনীতি ও বিনিয়োগ প্রতিযোগিতা সক্ষমতা সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর ফলে এই সূচকে 109 থেকে বাংলাদেশের অবস্থান এসে দাঁড়িয়েছে 107-এ। বিশ্বের 140টি দেশের এই সূচকের তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাকেন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়াও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সুশাসন প্রতিষ্ঠা সূচকে বাংলাদেশ 132তম অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি এবং প্রশাসনের অদক্ষতা ব্যবসায় বড় বাধা হিসেবে প্রকাশ পেয়েছে এই প্রতিবেদনে। বৈশ্বিক অর্থনীতির সক্ষমতা বিচারে বিভিন্ন দেশের অংশগ্রহণে 2001 সাল থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিবেদন প্রকাশ করে আসছে। 2014 সালে অর্থনৈতিক বিবেচনায় 140টি দেশে 12টি বিষয়ের উপর মতামত যাচাই করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 56 জন ব্যবসায়ী জরিপে অংশ নেয়। বৈশ্বিক এই প্রতিবেদনে উঠে এসেছে সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছরের 109তম অবস্থান থেকে এবার 107 হয়েছে। আবার গত বছরে একই দেশগুলোর সাথে যদি আমরা তুলনা করি তাহলে অবস্থানটি আরো একটু ভালো হয়েছে, 106তম। অর্থাৎ বাংলাদেশের অবস্থান লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে 2 ধাপ থেকে 3 ধাপ অগ্রগতি হয়েছে। এবং মূল যে কারণে ভালো করেছে সেটি হচ্ছে মৌলভিত্তিজনিত যে সূচকগুলো, মৌলভিত্তি সূচকের ভিতরে রয়েছে অবকাঠামো, সামষ্টিক অর্থনীতি, সুশাসন এবং বাজার। এই জায়গাগুলোর কোনোটির ক্ষেত্রে ভালো করবার একটা প্রতিক্রিয়া আমরা এখানে দেখেছি। আকাশপথে পণ্য পরিবহন, সুদের হার কমা, প্রযুক্তিগত উন্নয়ন, সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের তুলনামূলক উন্নতি হয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য, পণ্য বহুমুখীকরণ, সুশাসনে অগ্রগতি হয়নি বাংলাদেশের। মতামত জরিপে বলা হয়, ভবিষ্যতে ব্যবসা পরিচালনায়, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানিতে ঝুঁকি মনে করছেন ব্যবসায়ীরা। আর আর্থিক খাত, পুঁজিবাজার, শ্রমবাজারে আরও কাজ করার সুপারিশ সিপিডির। মূল সমস্যাটি এখনো বলা হচ্ছে যে অপর্যাপ্ত অবকাঠামো, তারপরে বলা হচ্ছে দুর্নীতি এবং এরপরে বলা হচ্ছে যে অদক্ষ প্রশাসন। এই 3টি আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য ব্যবসার মূল প্রতিবন্ধক হিসেবে এখনো গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামকে বাংলাদেশের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হয়, যদিও এই জরিপে তাদের অবস্থান 68তম থেকে 12 ধাপ এগিয়ে দাঁড়িয়েছে 56তে। ভিয়েতনামের অবস্থান হচ্ছে 56তম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিএনপির কর্মসূচিতে যোগদান করেছেন এমন গুজবের প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিয়েছে ইউনূস সেন্টার। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় বাইরে বিএনপির বিক্ষোভের সামনে ডক্টর ইউনূসকে বেশ কয়েকজনের সাথে ছবিতে দেখা যায়। এর পরপরই এই গুজবের জন্ম নেয়। এক বিবৃতির মাধ্যমে ইউনূস সেন্টারের পক্ষ থেকে এ ধরনের প্রচারণাকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূস ওই দিন নিউ ইয়র্কে একটি সভায় শেষে হেঁটে আরেকটি কর্মসূচিতে যোগদানের সময় জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভের সামনে পড়েন। এ সময় বিএনপির কর্মসূচিকে পাশ কাটিয়ে তার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি এগিয়ে যান বলে ইউনূস সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়। এ সময় তিনি কোথাও অবস্থান করেননি বলে বিবৃতিতে জানানো হয়। ইটালিয়ান নাগরিক হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে জাতিসংঘের দেয়া চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতির সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। প্রস্তুতি সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী দেশে পৌঁছার পর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত অভ্যর্থনা জানানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। এ সময় মোহাম্মদ নাসিম ৩রা অক্টোবর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে ঢাকাবাসী সহ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, তৃতীয় বিশ্বের নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে যে পুরস্কার গ্রহণ করেছেন তা বাঙালি জাতির গৌরব। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ঘটনাগুলো ঘটেছে, আপনি বলেছেন বিচ্ছিন্ন ঘটনা, উন্নত দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এমনকি যুক্তরাষ্ট্রের দেশেও প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। অতীতেও যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, এক্ষেত্রে দেখবেন দোষীদের গ্রেপ্তার করা হবে, আইন সুপর্দ করা হবে। আগামী ৩রা অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় প্রত্যাবর্তনের পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সর্বস্তরের জনগণ তাকে অভিনন্দন জানাবে। শুধু আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধুর কর্মীরা নয়, সমগ্র দেশবাসী, ঢাকাবাসী সেদিন তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবে। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজারকে গুলি করে হত্যার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো মৃত্যুটার জন্য আমি তো অবশ্যই আমরা বাংলাদেশের তরফ থেকে আমরা বলছি যে এটা আমাদের এটা একটা শকিং নিউজ ছিল এবং আমরা দুঃখিত এর জন্য। তা আমরা যতখানি পারি, আমরা যত তাড়াতাড়ি পারি, আমরা এই যা মৃত্যু কাজে যারা নিয়োজিত ছিল, যারা কালপ্রিট, তাদেরকে আমরা ধরে ফেলব। তিনি অনেকগুলো সন্দেহের কথা আমার সঙ্গে একমত হয়েছেন। তো সেগুলো নিয়ে, সবগুলো নিয়ে আমরা আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের পুলিশ কাজ করছে, আমাদের নিরাপত্তা যারা নিয়োজিত তারা সবাই কাজ করছেন। আমরা এও বলেছি যে ইতালি আমাদের একটা বন্ধু প্রতিম দেশ, ইতালিতে আমাদের বাংলাদেশি অনেক মানুষ সেখানে কাজ করছে, কাজেই আমরা এই ইতালি একজন নাগরিক মৃত্যুবরণ করাতে আমরা সবাই দুঃখিত এবং আমরা যথাসম্ভব তাড়াতাড়ি এটার আমরা একটা ব্যবস্থা করব। তিনি আইএস সম্বন্ধে আমি তাকে স্পষ্ট ধারণা দিয়েছি যে আইএস আমাদের এখানে নেই। কাজেই এই যে একটা ধোঁয়া উঠেছে, এটা আমরা এখনো তার কোনো সত্যতা পাইনি। আমরা যে ওয়েবসাইটের কথা বলছে, যে আইএস এর ওয়েবসাইট, সেগুলো ইতালিয়ান মিনিস্ট্রি বলেন, ইতালিয়ান সরকার বলেন, তারাও এটা যাচাই বাছাই করছেন যে এটা আইএস এর ওয়েবসাইটগুলো, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আইএস এর, সেগুলো তারা চেক করছেন। তারা এখন পর্যন্ত কনফার্ম হতে পারেননি যে আইএস এর এই ধরনের কোনো ওয়েবসাইটে কোনো ডিক্লারেশন আসছে কিনা। এবং সঙ্গে সঙ্গে আমরাও যে আমাদের ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, চেক করি, সেখানেও আমরা আইএস সম্বন্ধে এখনো কনফার্ম হতে পারিনি। আমরা কাজেই আমরা বলতে পারছি না নিশ্চিতভাবে এটা আইএস এর কাজ। তা আমরা এটা নিশ্চিতভাবে বলতে চাই, আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে বলতে চাই যে আইএস এর অস্তিত্ব বাংলাদেশে নেই। কারণ বাংলাদেশ কখনই জঙ্গিবাদ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ কখনো এই জঙ্গিবাদ, এই টেরোরিস্টদের পছন্দ করে না এবং তাদেরকে কখনোই এখানে মানে কোনো রকমে উৎসাহিত করে না এবং আশ্রয় প্রশ্রয় দেয় না। তো এই ছিল মোটামুটি কথা। এবং ইতালিয়ান কয়েকটা প্রেসও এখানে আসছিল, তারাও আমাদের অগ্রগতি সম্বন্ধে জানতে চেয়েছে, আমরা কি কি করছি, এবং তারাও কিছু জিজ্ঞাসাবাদ করেছিল আইএস সম্বন্ধে। আমরা যে কথাটি আমি বললাম, আমরা এই কথাটাই তাদেরকেও বলে দিয়েছি এবং তারাও নতুন, আমরা এটাও বলেছি যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে এই হত্যাকাণ্ডের, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজারকে গুলি করে হত্যার বিষয় নিয়ে ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। সুন্দরবনে গুলিতে নিহত হয়েছে আক্কাস নামে একজন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। র্যাব 8-এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছিয়া খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন তারা। উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বনদস্যু বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে আক্কাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে 15টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহত আকাশ বনদস্যু সাগর সৈকত বাহিনীর প্রধান বলে জানিয়েছে র্যাব। এদিকে লক্ষ্মীপুরে গুলিতে নিহত হয়েছে আব্দুস জাহের নামে একজন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এই ঘটনায় আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুরে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও 4 রাউন্ড গুলি সহ আব্দুস জাহেরের লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আব্দুস জাহের বিরুদ্ধে থানায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের সময় 5জন পুলিশ সদস্য আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থল হইতে সন্ত্রাসীদের ফেলে দেওয়া একটি এলজি, 4 রাউন্ড গুলি, 2টি ধামা এবং একটি পোড়াবাড়ি, যেটা শাবলের মতো দেখতে, এবং একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। স্বাধীনতার 4 দশক পর অবশেষে বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে সরকার। প্রথম ধাপে 150 জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহেই এই বীর নারীদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের নথিপত্র ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের নাম চূড়ান্ত করা হয়েছে। এদিকে দেরিতে হলেও রাষ্ট্রের এই স্বীকৃতিতে সন্তোষ জানিয়েছেন বীরনারী ফেরদৌসী প্রিয়ভাষিনী। বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী ইসলাম। অনেক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা আর আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ পায়। আর সেই সংগ্রামে নারীর অবদান কোনো অংশেই কম ছিল না। কিন্তু মুক্তি সংগ্রামে অবদান রাখা সেই সব বীর নারীদের অবদানের কথা স্বাধীন রাষ্ট্রে বারবারই উপেক্ষিত থেকেছে। লাল সবুজের পতাকার এই স্বাধীন ভূখণ্ডটির জন্মের 44 বছর পরে অবশেষে সেই সব বীর নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে। এই সম্মাননাকে জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবেই দেখছেন স্বীকৃতি পাওয়া বীর নারীদের একজন ফেরদৌসী প্রিয়ভাষিনী। স্বীকৃতি সেইভাবেই দেখছি যেমন করে স্বাধীনতার স্বীকৃতি মিলেছিল, সেখানে বিলম্ব কোনো ব্যাপারই নয়। এত দুঃখের তো কোনো পাওয়া হতে পারে না, কোনো চাওয়া হতে পারে না। তাই এখন যা পাচ্ছি সেটা সোনার মুকুটের মতো লাগছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধাদের মতোই সুযোগ সুবিধা পাবেন। আর বাকিদের নামও উপযুক্ত তথ্যপাত্র সংগ্রহের মাধ্যমে পর্যায়ক্রমে আগামী 2 বছরের মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করা হবে। প্রায় 150-র উপরে অনুমোদন হয়েছে, এখন গেজেটে চলে যাবে। আগামী মাসের ধরুন প্রথম সপ্তাহে অবশ্যই গেজেট হয়ে যাবে। একটা মুক্তিযুদ্ধ যা যা সুযোগ সুবিধা পাবেন, নারী মুক্তিযুদ্ধে যারা বীরাঙ্গনা হিসেবে যারা আসতেছেন একই সুযোগ সুবিধা পাবে। এই অর্থ বছরের মধ্যে যারা হবেন, এই বছরের জুলাই মাস থেকে ওনারা বার্তাদি পাবেন। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় যারা সেই সময়ের দুঃসহ স্মৃতিগুলো আর নতুন করে সামনে আনতে চাচ্ছেন না, তাদের নাম নথিভুক্ত করা হলেও তা প্রকাশ করা হবে না। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জবাই করা পশুর হাড় এবং ছোট চামড়া দিয়ে তৈরি হয় ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। দেশে তৈরি এসব পণ্য রপ্তানি হয় দেশের বাইরেও। আর পশুর উচ্ছিষ্ট অংশ সংগ্রহ ও বেচা বিক্রির কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক শ্রমিক। বিশেষজ্ঞদের অভিমত, উন্নত প্রযুক্তি আর প্রয়োজনীয় প্রক্রিয়াজাত করা সম্ভব হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি গড়ে উঠতে পারে নতুন শিল্প খাত। সুযোগ তৈরি হতো বিপুল কর্মসংস্থানের। সাজিদ রাজু রিপোর্ট। মাথায় করে ঝাঁকায় ভরে হাড়গোড় এনে রাখা হচ্ছে স্তূপ করে। ঈদে সারা দেশে যে 40 লাখেরও বেশি পশু জবাই করা হয়েছে, এসব হাড়গোড় সেসব পশুর। ঈদ ছাড়াও সারা বছর যেসব পশু জবাই করা হয়, তার হাড্ডি, পা, শিং, খুরও সংগ্রহ করা হয়। হাজারীবাগের এই দূষিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশুর বিভিন্ন উচ্ছিষ্ট অংশ সংগ্রহ করা হলেও এসব থেকেই তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, যা দেশের বাইরে রপ্তানি করে আয় করা সম্ভব বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এর পাশাপাশি আছে মাথা, কান, পা সহ বিভিন্ন অংশের ছোট চামড়া ও চর্বি। বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত শেষে এসব থেকেই তৈরি হয় নানা প্রয়োজনীয় পণ্য। চামড়া থেকে তৈরি হয় গ্লু, জিলেটিন, চর্বি থেকে প্রসাধনী সামগ্রী, ছোট ছোট চামড়ার অংশ দিয়ে জুতা, মানিব্যাগ সহ নানা পণ্য।
লেজের লোম থেকে বিভিন্ন ধরনের ব্রাশ, হাড়ের ব্যবহার হচ্ছে ওষুধ শিল্পেও। একই সঙ্গে এই বর্জ্য উপাদানগুলোই হয়ে উঠেছে বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকার অবলম্বন। এটা পাঠিয়েছে চায়না লেজু, ওইটা স্যুপ বানায় খায়। এটা ক্যাপসুলে কভার হইব, জেলিটিং তৈরি হইব, শিং এগুলো দিয়ে বাংলাদেশের বাইরে যায়। চাবির রিং, প্যান্টের রিং, প্যান্টের বেল্ট এগুলো তৈরি হয়। চামড়া খাতের এই বিশেষজ্ঞের বক্তব্য, সুনির্দিষ্ট পদ্ধতিতে পশুর ফেলে দেয়া অংশের ব্যবহার নিশ্চিত করতে পারলে সংশ্লিষ্ট পণ্যে স্বাবলম্বী হবে দেশ। এগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করে সেগুলোকে যদি আমরা এক একটা ইয়েতে যদি ব্যবহার করি, তাহলে এক একটা শিল্পই গড়ে ওঠা সম্ভব। কোরবানির সময়ে যে পরিমাণ পশু জবাই হয় এবং সেগুলোর যদি আমরা ব্লাড কালেকশন করতে পারি, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। রক্ত থেকে আয়রন রিচ মেডিসিন তৈরি করা যেতে পারে, নেইল পলিশ, লিপস্টিক, এই ধরনের রঞ্জকে এগুলো ব্যবহার করা যেতে পারে। ক্রোমিয়াম সহ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে পশুর উচ্ছিষ্ট অংশ থেকে মাছ ও মুরগির খাবার তৈরি করা হলেও কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে বিধি ভঙ্গ করা হচ্ছে কিনা তা দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কড়া নজরদারির প্রয়োজন বলেও মত এই বিশেষজ্ঞের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পাতামরা রোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমনের চাষ, তাই ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের অনেক কৃষক। আর এর জন্য কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাবকেই দায়ী করছেন কৃষকরা। তবে কৃষি কর্মকর্তাদের দাবি, এতে ফলন বিপর্যয় হবে না। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাক্ষণ মাঠে ব্যস্ত কৃষক। তারপরও অতিবৃষ্টি আর পোকার কারণে সবুজ ধানের ছড়া শুকিয়ে খড় হয়ে যাচ্ছে। পোকা দমনে নানা কায়দায় কাজ করলেও তাতেও কাজ হচ্ছে না। রোগ দমনে অনেক গ্রামেই দেখা মেলেনি কৃষিকর্তাদের। ধানের পাতা শুকিয়ে মাঠের পর মাঠে যখন এই অবস্থা, তখন ধান থেকে কৃষকের হিসাবে অন্ধকার নামছে। কি ব্যায়াম হচ্ছে না আমরা কেমন করে বলবো, আমরা তো জানছি না, বুঝছেন। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে নিচে, আর প্রচুর পচনের সমস্যা, ফড়িং চুষা, যে আপনার শীষগুলোকে চুষে নিয়ে পাতা নিয়েছে ধান। অনেক গ্রামে রোগাক্রান্ত মাঠ থেকে আগাম যেটুকু ফসল ঘরে উঠেছে, পরিশ্রম শেষে তার ন্যায্য মূল্য নিয়েও শঙ্কা রয়েছে কৃষকের। ধানের যে মূল্য, তাতে পার বিঘা জমিতে কৃষকের 3,000 থেকে 3,500 টাকা ঘাটতি পড়বে, লস হবে। 1 মণ ধান লেগে যায় 2টা লেবারের পিছনে। কাজী আমরা কৃষি মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আর আমনের আবাদে এই দুরবস্থার জন্য মাঠ কর্মীদেরকেই দুষলেন কৃষকেরা। কৃষক অফিসাররা যেতে আমরাকে আসে বলতো কি দিলে কি উপকারটা হবে, সেটা তো আমরাকে বলছে না। কৃষি কর্মকর্তা আমাদের এখানে আসেনি, কি বীজ দেওয়া লাগবে না লাগবে এটা কোনো সময় আসে আমাদেরকে বলেনি। তবে সীমাবদ্ধতার কথা বলে এই অবস্থায় আমনের বিপর্যয় হবে এমন কথা মানতে নারাজ কৃষি কর্মকর্তারা। ফলন বিপর্যয়ের সম্ভাবনা নেই, আর আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতেছি। চাষিরা কিন্তু আক্রমণ হচ্ছে, নিয়ন্ত্রণ করছে। কেউ যদি বলে যে আমি আমার এসওদেরকে এই গ্রামে পাচ্ছি না, তাহলে আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি। জেলায় এবার ৭২,৩26 হেক্টর জমিতে ১,89,৫২৮ মেট্রিক টন আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষকের সন্তান তুল্য ফসলে পোকার আক্রমণে নষ্ট হয়েছে আমনের আবাদ। খরচের তুলনায় উৎপাদন ভালো না হওয়ায় তাই কপালে ভাঁজ পড়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষকের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বয়ঃসন্ধিতে পা দেওয়ার আগেই এখনও রংপুরের বিভিন্ন এলাকায় শিশু কিশোরীদের বিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন ওইসব শিশু কিশোরীদের শারীরিক, মানসিক ও আবেগে নেতিবাচক প্রভাব পড়ছে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতির মুখোমুখিও হতে হচ্ছে। মূলত যৌন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা ও অসচেতনতার কারণে এমনটা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য এই পরিস্থিতি মোকাবেলায় অভিভাবকদের সচেতনতা জরুরি বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাকিল মাহমুদের তোলা ছবিতে মানিক সরকারের রিপোর্ট। যে বয়সে বাড়ির উঠোনে খেলার কথা ছিল আরিফার, অজ্ঞতা আর অসচেতনতার কারণে সে বয়সেই সে পরিচর্যা করছে পুতুলেরই মতো ফুটফুটে এক প্রতিবন্ধী সন্তান নিয়ে। মাত্র 10.5 বছর বয়সে তাকে বিয়ে দিয়েছিল তার বাবা মা। আরিফা জানতো না অপরিণত বয়সে বিয়ে করলে তার কি পরিণতি হতে পারে। এমন চিত্র কোনো প্রত্যন্ত গ্রামের নয়, রংপুর মহানগরের 31 নং ওয়ার্ড দর্শনা এলাকার। 3টে মেয়ে, এখন অভাব, আমার অভাব কারখানা, এখন আমি ওই জন্য একটা মেয়ে বিয়ে দিয়েছি। 2 বছর পর আমার কন্যা সন্তান হয়। কন্যা সন্তানটি
প্রতিবন্ধী সবার প্রতিবন্ধী, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তাকে নিয়ে আমি করে খাই। তারপর এখন আমার স্বামীর বাড়িতে আমি কষ্ট সুখ হোক দুঃখ হোক করে খাচ্ছি। অল্প বয়সে বাচ্চা বিয়ে দিছি, তার খেসারত এখন আমরা ভুগিছিল। বিশেষজ্ঞরা বলছেন শুধু অসচেতনতাই নয়, বয়সন্ধিকালে প্রতিনিয়তই যৌন হয়রানির শিকার হচ্ছে শিশু ও কিশোরীরা। এতে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে ড্রপ আউট এবং বাল্য বিয়ের সংখ্যা। অল্প বয়সে একটা মেয়ে ইপটিজিং এর ভয়ে বা যৌন হয়রানির ভয়ে যে পরিবার পরিজন তাকে যে বিয়ে দিয়ে দিল, এইটার ফলে কি হচ্ছে যে একটা মেয়ে কিন্তু সে মারাত্মক একটা হুমকির সম্মুখীন হচ্ছে এবং আলটিমেটলি কিন্তু বাবা মাও একটা সমস্যা ফেস করছে যে ওই মেয়েটা তো শ্বশুর বাড়িতে ঘর করতে পারছে না। আর চিকিৎসক বলছেন বয়সন্ধিকালীন শিশু কিশোরীরা যাতে বিপথে না যায় সেজন্য তাদের সচেতন করতে বাবা মার পাশাপাশি শিক্ষকদেরও বন্ধুর মতো ভূমিকা রাখতে হবে। এই ধারণা একেবারে না দেওয়ার ফলে আমরা যেটা খুবই খারাপ একটা অবস্থা দিকে যাচ্ছি, বর্তমানে জরায়ুর ক্যান্সার অনেক বেড়ে গেছে। কেন হচ্ছে? এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান না থাকার জন্য। ইউনিসেফ প্রকাশিত প্রোগ্রেস ফর চিলড্রেন অ্যাচিভিং দ্য MDG উইথ একুইটি প্রতিবেদনে বলা হয়েছে এখনো বাংলাদেশের গ্রামাঞ্চলে 69% নারীর 18 বছর বয়স হওয়ার আগে এবং একই বয়সের 5% ছেলের বিয়ে হচ্ছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের বিমানবন্দর প্রায় দখল করে নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। শহরটি পুনর্দখল করতে অভিযান শুরু করেছে আফগান নিরাপত্তা বাহিনী। সেখানে তালেবান যোদ্ধাদের সাথে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগান নিরাপত্তা বাহিনীর স্থল অভিযানের সহায়তা করতে সেখানে প্রথমবারের মতো বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সোমবার কুন্দুজের প্রধান 3টি প্রবেশপথ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান জঙ্গিরা। এরপর শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো দখলের পাশাপাশি কারাবন্দী কয়েকশো জঙ্গিকে মুক্ত করে তারা। পরে এক টুইটার বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কুন্দুজ শহরের বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে তার যোদ্ধারা। এরই প্রেক্ষিতে বিমানবন্দর এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করে সরকার। এর আগে কুন্দুজের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 পুলিশ কর্মকর্তা সহ 25 তালেবান জঙ্গি নিহত হয় বলে জানানো হয় গণমাধ্যমের খবরে। আসাদ সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই সিরিয়া থেকে আইএস দমন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে মঙ্গলবার তিনি একথা বলেন। এর আগে সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইএস দমনে সিরীয় সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে পার্শ্ব বৈঠক শেষে পুতিন একথা জানান। এরপরই পুতিনের সাথে ভিন্নমত পোষণ করে বারাক ওবামা সিরীয় সার্বিক পরিস্থিতি উন্নয়নে আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এছাড়া আইএস দমন করতে সামরিক শক্তি আরও বাড়ানো হবে বলেও তিনি ঘোষণা দেন। বাংলাদেশ পাকিস্তান নারী ক্রিকেটের টি-20 খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের নারী দলকে 29 রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। করাচিতে প্রথমে ব্যাট করে 5 উইকেটে 124 রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 95 রান। ম্যাচ সেরা হয়েছে পাকিস্তানের বিসমা মারুফ। করাচি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের শুরুতেই মারিনা ইকবালকে হারায় পাকিস্তানের নারীরা। এরপর দলের হাল ধরেন জাভেরা মারুফ জুটি। 87 রানের জুটি গড়ে দলীয় 88 ও ব্যক্তিগত 44 রানে সাজঘরে ফেরেন জাভেরা। পরবর্তীতে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং তোপে যাওয়া আসার মিছিলে ব্যস্ত হয়ে পড়েন স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের 9ম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে 65 রানে অপরাজিত থাকেন মারুফ, যার উপর ভর করে 124 রানে সংগ্রহ পায় স্বাগতিকরা। নাহিদ আক্তার নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে পড়ে সালমা লতারা। দলের 6 ব্যাটসম্যান ব্যর্থ হয় 2 অঙ্কের কোটা স্পর্শ করতে। দলের পক্ষে সর্বোচ্চ 23 রান করেন আয়েশা ও ফারজানা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইংলিশ জায়ান্টদের হোঁচট খাওয়ার রাতে কষ্টার্জিত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কাতালানরা 2-1 গোলে হারিয়েছে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে। এদিকে নাটকীয় ম্যাচে অলিম্পিয়াকোস 3-2 গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক আর্সেনালকে।
এবং ইপিএল চ্যাম্পিয়ন চেলসিকে 2-1 গোলে হারিয়েছে পর্তুগালের ক্লাব পোর্তো। এছাড়াও বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ডায়নামোকে। মেসিবিহীন বার্সেলোনা ম্যাচের শুরুতে এলোমেলো হয়ে পড়ে জার্মান ক্লাব লেভারকুসেনের গতির সামনে। 22 মিনিটে তুরস্কের মিডফিল্ডার হাকানের কর্নার থেকে হেড করে সফরকারীদের প্রথম লিড এনে দেয় পাবদোপোলস। 60 মিনিটে ইনজুরি আক্রান্ত ইনিয়েস্তা উঠে গেলে আরও অসহায় হয়ে পড়ে কাতালানরা। অবশেষে স্বাগতিকদের ত্রাতা হয়ে আসেন বদলি মিডফিল্ডার সার্জিও রবার্তো। 80 মিনিটে সুযোগ সন্ধানী এক গোলে কাতালানদের সমতায় ফেরান 23 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। এর 2 মিনিট পর উরুগুয়ের স্ট্রাইকার দ্রুতগতির শট সফরকারীদের জালে ঠিকানা খুঁজে পেলে আনন্দে মাতে পুরো ন্যু ক্যাম্প। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয়ের সাথে ই গ্রুপের শীর্ষে ওঠার আনন্দে মাতে এনরিকের শিষ্যরা। And still Munir. Suarez! Oh, it's superb! দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলশানে ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করল গোয়েন্দা তদন্ত দল। কূটনৈতিক পাড়ায় জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি, দুঃখজনক। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনার ব্যর্থতা ঢাকতে বিএনপি ও জামায়াতের উপর দোষ চাপাচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবে ফিরে যাওয়ার নির্দেশ টিম অস্ট্রেলিয়ার। আরও অনিশ্চিত হয়ে পড়ল আগামী মাসের বাংলাদেশ সফর। এবং মিনা ট্র্যাজেডিতে এখনও 138 বাংলাদেশি নিখোঁজ, নিহত 28, নিশ্চিত করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এবারে মিনায় প্রিন্সের গাড়ি বহর প্রবেশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।